উত্তরবঙ্গের একমাত্র নারী নেত্রী, তার কাছে আজকে শুনবো তার জীবনের পথ চলা গল্প এবং এই সম্প্রদায়ের উন্নয়নের জন্য আর কি কী করা যায়। নমস্কার, কেমন আছেন? ভালো। আপনি দীর্ঘ 20 বছর ধরে এই হরিজন সম্প্রদায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছেন। আপনার অনেক অভিজ্ঞতা এবং আপনি একমাত্র নারী যিনি জার্মানে গিয়েছিলেন এবং ঢাকা গিয়েছিলেন অনেকবার, প্রায় 16-17বার ঢাকায় গিয়েছেন। আন্তর্জাতিক জাতীয় অনেক সেমিনারে অংশগ্রহণ করে মানুষের দুঃখ বেদনার কথা তুলে ধরেছেন। এই বাংলাদেশের হরিজন সম্প্রদায়ে কী কী সমস্যা আছে বলে এখনও আছে বলে আপনি মনে করেন? সমস্যা তো অনেক ছিল। সবাইকে নমস্কার ও ধন্যবাদ আপনাকে যে আপনি আমার কথাগুলো শুনতে চাচ্ছেন। তো সমস্যা আমাদের ছিল, আমরা তো জানতাম না যে আমাদের সমস্যা কী। আমরা নিজের সমস্যা নিজেই বুঝতাম না। নিজে আমরা এমন ভয়ে ভয়ে থাকতাম যে আমরা ছোটো যাই, আমরা ভয়ে ভয়ে থাকতাম, আলাদা থাকতাম, কোথাও মিশতাম না, কোথাও যাইতাম না, বাচ্চাদেরকে স্কুলে দিতাম না। এইভাবে করে করে তো আমাদেরকে একটা এখানে গ্রাম বিকাশ স্কুল করলো, গ্রাম বিকাশ এনজিও আমাদের কলোনিতে একটা স্কুল করলো। আর ইউএস গবেষণা উনি আসলো, আমাদেরকে নিয়ে করতো, মিটিং করতো, আমাদেরকে নিয়ে মিটিং করতো। এইভাবে মিটিং করে করে ওনারা আমাদেরকে বুঝাইছে যে তোমরা মানুষ, তোমাদের ভোট আছে, তোমাদেরও সমান অধিকার। বলে যেইভাবে একটা বড় লোক ট্যাক্স দেয় ওইভাবে আপনারা হরিজন ট্যাক্স দেন, একটা লবণ কিনলেও আপনারা ট্যাক্স দেন। তো এইভাবে আমাদেরকে বুঝাইতো, এইভাবে আমাদেরকে মিটিংয়ে নিয়ে যেত, মিটিং করতো। এইভাবে কথা বলতে 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 আমার এগুলা মাথায় ঢুকছে যে আমরা তো ঠিকই, তো আমরা মানুষ, আমাদের ভোট দেওয়া অধিকার আছে, তো আমরা তো ঠিকই মানুষ। তো এইভাবে করে তো আমাকে একটা 3 মাসের প্রজেক্টে কাজ দিল, রিভেঞ্জিও কাজ দিল। 3 মাস আমি কাজ করছি, 3 মাস কাজ করছি। আমি 3 মাসের কাজ করার পরে ভালো কাজ করে দেখাইছিলাম। ওই 3 মাসের কাজে আমি একটা কমিটি গঠন করলাম, নারী হরিজন নারী কল্যাণ সমিতি। এইভাবে একটা কমিটি করলাম, আমরা সব মহিলা মিলে একসাথে থাকতাম, মিটিং করতাম। এইভাবে করে করে আমাদেরকে বাচ্চা স্কুলে পড়তো, গ্রাম বিকাশ কেন্দ্রের স্কুল ছিল আমাদের কলোনিতে, পড়তো। ওখান থেকে গ্রাম বিকাশে কী করলো, আমাদেরকে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, ভর্তি করলো। কোনো স্কুল আমাদের বাচ্চাকে ভর্তি নিত, কোনো স্কুল ভর্তি নিত না। তো এইভাবে করে করে আমাদেরকে অন্য অন্য জাতির সাথে আমাদেরকে মিশে গেছে। আর আমরা বুঝতে শিখলাম যে আমাদেরও বাচ্চা লেখাপড়া করবে। কিন্তু 2010 সালে আমাকে জার্মান নিয়ে যায়, রিভেঞ্জি আমাদের 2010 সালে জার্মান নিয়ে যায়। জার্মানে আমাদের কী কী অধিকার থেকে বাংলাদেশে আমরা বঞ্চিত, সেইগুলো আমি জার্মানে যাই পার্লামেন্টে আমি 19টা সেমিনার ওদিকে করছি। আর 19টা সেমিনারে আমি আমাদের বাংলাদেশে কী কী অধিকার থেকে বঞ্চিত আমি বলছি আর আমি কাটছি। আর জার্মানের যত লোক ছিল ওনাদেরকেও আমি কাঁদাইছি। এইভাবে আমি করে ওইখানে 19টা সেমিনার করছি। আমাদের প্রথম বঞ্চিত ছিল আমাদের কর্ম নিয়ে, আমাদের যে 300 বছর আগে যে আমাদেরকে যে ব্রিটিশ সরকার নিয়ে আমাদের দেশ থেকে আনলো, বিভিন্ন দেশে আমাদেরকে ছেড়ে দিল। তো ব্রিটিশ সরকার আমাদেরকে দিছিল সরকারি চাকরি আমাদেরকে। আর ব্রিটিশ সরকার আমাদের এই যে মদ খাওয়া বাইর করলো, যে এরা নোংরা কাজ করে, এরা মদ খাইলে এরা কাজ করবে, তা আমাদেরকে লাইসেন্স বাইর করে দিল। তা আমাদেরকে ব্রিটিশ সরকার কি করলো, শহরের ভিতরে আমাদেরকে জায়গা দিল, যে বাড়ি করে তোমরা থাকো। কোয়ার্টার করে দিল রেলের থেকে, যেখানে আমরা চাকরি করতাম রেল থেকে আমাদেরকে কোয়ার্টার করে দিল, জায়গা দিল, যে তোমরা শহরে থাকবা, শহর পরিষ্কার করবা। তো এইভাবে আমাদেরকে দিল। তো এইভাবে এখন আমাদেরকে সেই সুযোগ সুবিধা আমাদেরকে পাওয়া যাচ্ছিল না। সেই জন্যই আমি ওখানে জার্মানে আমি গেছি, জার্মানে ওইগুলো কথা আমি তুলে ধরছি যে আমাদের কর্ম অন্য অন্য জাতি নিয়ে নিচ্ছে। আর আমাদেরকে কি করে, সুপারের কাজ করে না,
আর আমাদেরকে 3,000 বেতন দিয়ে আমাদেরকে খাটায়, 2,000 বেতন দিয়ে খাটায়, আর ফুল বেতন তারা ভোগ করে। আবাসনের যে একটা বাড়ি ঘরে থাকার সমস্যা একসময় কর্মী ছিল, এখনো তো আবাসনের সমস্যা আছে বলে হ্যাঁ। আপনি মনে করেন? তো এইটা আমি তুলে ধরছিলাম। আর একটা তুলে ধরছিলাম যে আমাদের জায়গার থাকা, জায়গা যে আমাদের থাকা, সেই জায়গাটা আমরা তো যে জায়গা সরকার আমাদেরকে দিছিল, ব্রিটিশ সরকার, তো এখন তো আমাদের তখন বাচ্চা কম ছিল, তখন মানুষ কম ছিল, আস্তে আস্তে তো আমাদের মানুষ বাড়ে গেল। তখন আমরা একটা ঘরের ভিতরে বাপ মা বউ বেটি নিয়ে সবার ছেলে মেয়ে নিয়ে আমরা কষ্ট করি। এখনো তো সেই সমস্যা এখনো সেই সমস্যা আছে, সেই সমস্যা আছে এখনো। তো ওটা তুলে ধরছি। আর একটা তুলে ধরছি আমি যে আমাদের বাচ্চা স্কুল থেকে ঝরে যাচ্ছে, স্কুল যায় না, স্কুলে ভর্তি নেয় না আমাদের বাচ্চাকে। তো আমাদের বাচ্চা অশিক্ষিত, এটা তুলে ধরছি। ওই বিদেশে এটা বলছি। আর এই যে চুল দাড়ি আমাদের কাটে না, ওই বাংলাদেশে আমাদের সেলুন দোকানে চুল দাড়ি কাটে না, তা আমাদের জাতিকে এটা তুলে ধরছি। এখন বর্তমানে 2026 সালে কি আপনাদের পেশাগুলো আপনারা পাচ্ছেন নাকি এখনো অন্যজন? না, এখনো পেশাগুলো আমাদের অন্য হাতে চলে যাচ্ছে, অন্যর হাতে চলে যাচ্ছে। লিখিত পরীক্ষা, ইংরেজি হ্যাঁ। পরীক্ষা এখন সরকার এখন সার্কুলার ছাড়তেছে যে 8 পাস, জাত সুইপার নেওয়া হবে 8 পাস, এসএসসি হ্যাঁ এসএসসি পাস 8 পাস, আর ওখানে দিতেছে বিএ পাস পরীক্ষা, এমএ পাস পরীক্ষা। তো আমাদের হরিজনতে 8 পাস, বিএ পাস, 8 পাস, এসএসসি পাস, তো মেট্রিক পাস, তো ও এসএসসি পরীক্ষা কোথায় থেকে দিবে, বিএ পাসের পরীক্ষা কোথায় থেকে দিবে, লিখিত হ্যাঁ, পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষা খুব কোথায় চাপ থেকে হয়ে দিবে? যাচ্ছে। হ্যাঁ, আর জাতি এইভাবে করে তারা কি করতেছে, অন্য অন্য জাতি থেকে ঘুষ নিয়ে বলতেছে কি এই সুইপার টিকলো না পরীক্ষায় সুইপার টিকলো না, অন্য অন্য জাতিকে কি করতেছে আমাদের হরিজনের চাকরি দিয়ে দিতেছে। এইভাবে আমাদের এখনো সে কষ্টটা আছে। আর শিক্ষার ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসছে, আর অনেক শিক্ষার বাচ্চা ক্ষেত্রে কাচ্চা অনেক করতেছে। পরিবর্তন আসছে। কিন্তু শিক্ষিত যারা হচ্ছে তারা কি তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে? না, তারা যোগ্যতা অনুযায়ী তারাও চাকরি পাচ্ছে না। এই যে তারা বলে 10 জনের সার্কুলার ছাড়তেছে, তো 2 জন আমাদের হরিজনকে নিচ্ছে, 3 জন হরিজনকে নিচ্ছে, আর বাকিগুলাকে বাদ করে মুসলিম নিয়ে নিতেছে। এইভাবে মুসলিম যারা তারা তো চাকরির পর কাজ করে না, আবার হরিজনদের দ্বারাই কাজ করে। অনেক কাজ জায়গায় করে, দেখা যায় হ্যাঁ। নীলফামারীতে, রংপুরের মেডিকেলে আমরা হ্যাঁ। দেখি কাজের নামে আছে মুসলিম সম্প্রদায়, হ্যাঁ। কিন্তু কাজ করায় অন্য 2-3 এই যে দেখেন না আপনার এই যে সৈয়দপুরে, হ্যাঁ। সৈয়দপুর সদর আমাদের হাসপাতাল আছে 120 শয্যা, তো ওইখানে আমাদের 4-5টা মুসলিম, 4-5টা অন্য অন্য জাতি চাকরি জয়েন করছে। আর আমাদের হরিজন থেকে তারা মুসলিম বাসপুর থেকে হরিজন থেকে কাজ করায় 2,000-3,000 করে মাসে বেতন দেয়, আর আমাদের পুরো ফুল বেতন তারা ভোগ করে। আর ওরা কি করে, চা আনে, ওরা পিউনের চাকরির কাজ করে, ওদের থেকে অফিসার কি করে পিউনের কাজ করায়, ওদের থেকে খাতা বই এই অফিস থেকে ওই অফিস এরকম করায়, সুইপারের কাজ করায় না। আর সুইপার দ্বারা তারা একটা সুইপার রাখছে, 2,000-3,000 করে বেতন দেয়, আর নিজে ফুল বেতন ভোগ করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো সমগ্র বাংলাদেশে হরিজনদের এই সমস্যাগুলো আছে। আচ্ছা, লাস্টে একটা প্রশ্ন, যে এই সমস্যাগুলোর জন্য যারা হরিজন সম্প্রদায় আছে তারা কি করতে পারে এবং সরকারের কাছে আপনার কি কি দাবি, এই বিষয়ে যদি একটু বলতেন। আমাদের সরকারের কাছে দাবি এটাই যে আমাদের ব্রিটিশ সরকার করে দিছে যে আমাদের হরিজনের চাকরি আমাদেরকেই দেওয়া হবে, কিন্তু আমরা পাচ্ছি না। তো এইটা আমাদের দাবি যে আমাদের সরকারের কাছে, আমাদের বাংলাদেশের সরকারের কাছে আমরা বাংলাদেশে চাই যে আমাদের যেন হরিজনের চাকরি আমাদেরই যেন হয়। ধন্যবাদ আপনাকে। আর এই হরিজন সম্প্রদায় যারা আছে তারা তাদের উন্নতির জন্য, আপনার তো অনেক অভিজ্ঞতা, প্রায় 20 বছর ধরে এইসব কাজ করেছে, তারা তাদের জায়গা থেকে কি কি পরিবর্তন, নিজেদের মধ্যে কি কি উন্নয়ন করা যায়? আমাদের উন্নয়ন একটা যে এই যে বাচ্চাদের আমাদের শিক্ষিত হতে হবে। আমাদের যত হরিজনের বাচ্চা আছে, ছেলে হোক মেয়ে হোক, শিক্ষিত হতে হবে। আর বাল্য বিবাহ দিতে হবে না, তাদেরকে বুঝার বয়স দিতে হবে, তাদেরকে নিজে পায়ে দাঁড়ায় দিতে হবে, তারপরে এটা আমাদের মধ্যে উন্নতি হবে, পরিবর্তনটা আসবে। আর একটা যে আমাদের এই যে সরকারের কাছে আমার একটা দাবি যে আমাদেরকে যেন
এমন জায়গা দেয় যেন আমরা শহরের কাছে থাকি, যেন শহরের কাজ আমরা করতে পারি, শহরের কাছে থাকি, আর আমাদেরকে বাসস্থান করে দেয়। এটা আমার সরকারের কাছে দাবি, যে আমরা এখনো খুব কষ্টতে আছি। একটা রুমের মধ্যে, 2টা রুমের মধ্যে আমরা সব বাচ্চাদেরকে নিয়ে, বড়োকে নিয়ে, বাপ মাকে নিয়ে আমরা থাকি। এটা আমার সরকারের কাছে দাবি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই সমস্যা শুধু সৈয়দপুর বা নীলফামারীর না, সমগ্র বাংলাদেশে আজ একই সমস্যা। খুবই ঘিঞ্জি একটা পরিবেশে হরিজন সম্প্রদায়ের মানুষরা বসবাস করে। তাদের দিকে সরকারের যে সূর্যের যে আলো, সেই আলোটা পৌঁছাচ্ছে না। সরকারের যে সুযোগ সুবিধা, এই শহরগুলো যারা পরিষ্কার করে তাদের জীবনে আজকে অপরিষ্কার ঘিঞ্জি একটা পরিবেশের মধ্যে পড়ে আছে। আজকের এই মিটিংয়ের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আরেকটা আপনার যে শেষ কথা আমরা শুনবো। জি। আরেকটা আমার সরকারের কাছে দাবি, যে এখনো আমাদেরকে সমাজে কোনো সম্মান নেই, আমাদেরকে হোটেলে খাইতে দেয় না এখনো আমাদেরকে। এই আমার সরকারের কাছে দাবি, যেন আমাদেরও অধিকার যেন আমাদেরকে দেন। এটা চাই আমাদেরকে। কেন হোটেলে খাওয়া দিতেছে না? আমরা তো মানুষ, আমরা জগৎ পরিষ্কার করি। তাইলে আপনারা অফিসে বসেন, আপনার যদি অফিস আমি না পরিষ্কার করি, তা আপনি তো একটা প্রধানমন্ত্রী, আপনি তো বসতে পারবেন না আপনার অফিসে। আমরা হরিজন যদি না পরিষ্কার করি, তা আপনি একটা প্রধানমন্ত্রী হয়ে পরিষ্কার জায়গায় বসতে পারবেন না। তাহলে আমাদের কেন অধিকার নাই যে আমরা হোটেলে খাবো? কেন অধিকার নাই যে আমরা সমাজে সম্মান পাবো? এটা আমি সরকারের কাছে এটা আমি চাই, দাবি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই দাবি ওনার একজন প্রবীণ নেত্রী। এটা শুধু সৈয়দপুরের সমস্যা না, সারা বাংলাদেশের সমস্যা। যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই 16 লক্ষ হরিজন জনগোষ্ঠী যে লজ্জিত বঞ্চনার শিকার, হোটেলে ঢুকতে পায় না, সামাজিক মর্যাদা পায় না, সেই বিষয়টি অবশ্যই একটু দেখবে। ধন্যবাদ। আপনার অসংখ্য ও মারি হাত লাগিয়ে গেছে। ওটা যদি ভালো না হলে আরেকটু জ্বালা। না, এটা ভালো হবে। ইনিকে আমার মুখে চুল আমি খায়া ভালো আছে।